দুই তরুণী যখন ইসরাইলের সাথে কথা বলতে শুরু করলো এবং তাদের জাদুকরী অঙ্গভঙ্গি দেখাতে শুরু করলো, তখন মারিয়ামের রূপ সৌন্দর্য ইসরাইলের কাছে পানছে হয়ে গেল। তার হৃদয় থেকে ধীরে ধীরে মারিয়ামের প্রেম ফিকে হতে শুরু করলো। সেখানে ঝড় তুলল এই দুই তরুণী, কারণ তরুণী দুজন ছিল পুরুষের মনে কামনা জাগানোর ব্যাপারে পারদর্শী। কিভাবে কথা বলে, অঙ্গভঙ্গি, চাহনি ও হাসি দিয়ে দৃষ্টি ও শরীর প্রদর্শন করে পুরুষের মনে আগুন ধরিয়ে দেয়া যায়, এ ব্যাপারে এরা ছিল দারুণ পারঙ্গম। দুই তরুণীর সাথে কিছুক্ষণ কথা বলার পর ইসরাইল গা ঝাড়া দিয়ে বিছানা ছেড়ে উঠে পড়ল। তার মন থেকে পরাজয়ের গ্লানি দূর হয়ে গেল এবং সে ফিরে পেল নতুন শক্তি, নতুন উদ্যম। দুই তরুণী ইসরাইলের মধ্যে জাগিয়ে দিল জীবনী শক্তি। ডুবন্ত মানুষ খড়কুটোকে আঁকড়ে ধরেও বাঁচতে চেষ্টা করে, আর সম্মুখ যুদ্ধে পরাজিতরা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য গোপন চক্রান্ত শুরু করে। ইতিহাস সাক্ষী, বহু খ্যাতিমান বীরপুরুষ যাদেরকে সম্মুখ যুদ্ধে কেউ পরাজিত করতে পারেনি, তাদেরকে নারীর ফাঁদে ফেলে অনায়াসে নিঃশেষ করা হয়েছে। বহু ক্ষমতাধর রাজা বাদশাকে নাকানে চুবানি খাইয়েছে নারী। আবার বহু নারী নিজেকে জলাঞ্জলি দিয়ে অধঃপতনের অতল থেকে উদ্ধার করেছে পতন উন্মুখ রাজা বাদশাকে। সম্মুখ যুদ্ধে বারবার পরাস্ত হওয়ার পর বৃদ্ধ বয়সে কুচক্রী এলিক খান সুলতান মাহমুদকে পরাস্ত করার জন্য ইহুদিদের শরণাপন্ন হয়। ইহুদিরা এলিক খানের পাঠানো দুই তরুণীকে দীর্ঘদিন প্রশিক্ষণ দেয়, কিভাবে নারী দেহ প্রদর্শন করে এবং নারীত্বের ছলাকলা দেখিয়ে পুরুষকে ফাঁদে ফেলতে হয়, কিভাবে নারীর ইজ্জত বিকিয়ে দিয়ে কাঙ্ক্ষিত পুরুষকে ঘায়েল করতে হয়। ইহুদিদের হাতে প্রশিক্ষণপ্রাপ্ত দুই মুসলিম তরুণী হতাশাগ্রস্ত সেলজুকি গোত্রপতি ইসরাইলকে উজ্জীবিত করে পুনরায় সুলতান মাহমুদের বিরুদ্ধে যুদ্ধের জন্য তৈরি করতে এসেছে এবং সেলজুকি মেয়ের পরিচয়ে গজনি বাহিনীর সেলজুকি কমান্ডারদের বিয়ের নামে বিভ্রান্ত করে গজনি বাহিনীর সৈন্যদের দিয়েই সুলতানকে হত্যা করার ষড়যন্ত্র বাস্তবায়ন করতে যাচ্ছে। এদিকে আরেক এলিক খানি মেয়ে মারিয়াম রানী হওয়ার স্বপ্নে বিভোর, অথচ এই খান মেয়েদেরই একজন আম্বরী। মারিয়ামের মতোই যুবতী সে। একই আলো বাতাস ও পরিবেশে বড় হয়েছে মারিয়াম এবং আম্বরী। তাদের পরিবার ও পরিবেশ সুলতান মাহমুদের নাম অত্যন্ত ঘৃণা ভরে উচ্চারিত হতো। ছোট বড় সকল এলিক খানি সুলতান মাহমুদকে ধ্বংসের জন্য সবসময় সচেষ্ট থাকত। সেই পরিবার ও পরিবেশে বেড়ে উঠেও আম্বরী ছিল ব্যতিক্রম। সমবয়সী যখন সুলতান মাহমুদের প্রতি ঘৃণা প্রকাশ করত, তখন সেটির মধ্যেও সে খুঁজে পেত শ্রদ্ধার উপাদান। আম্বরীর এই ব্যতিক্রমী বিশ্বাস সম্পর্কে ধারণা ছিল মারিয়ামের। আম্বরী একদিন মারিয়ামকে দৃঢ়ভাবে বলেছিল, তোমাদের এই ঘৃণা বিদ্বেষ আসলে সুলতান মাহমুদের বিরুদ্ধে যাচ্ছে না, ইসলামের বিরোধিতায় পর্যবসিত হচ্ছে। সুলতান মাহমুদের বিরোধিতা করে তোমরা বাস্তবে ইসলামের বিরুদ্ধাচরণ করছো। দুজন খান তরুণীকে যখন বাইরের এক লোক একটি বদ্ধ কক্ষে নিয়ে গিয়ে দীর্ঘ সময় কাটাতো, এটি তখন আম্বরীর নজর এড়াতো না। তার চোখের সামনেই প্রতিদিন একটি গোপন কক্ষে ভিনদেশী এক পুরুষের সাথে সময় কাটাতো তারই বয়সী দুই খান তরুণী। একদিন আম্বরী তরুণীদের জিজ্ঞেস করল, তোমরা এই ঘরে দীর্ঘ সময় ধরে কি করো? ওই অপরিচিত লোকটিকে। ওরা আম্বরীকে জানালো, তিনি আমাদের গৃহশিক্ষক, আমরা সেখানে তার কাছে শিক্ষা গ্রহণ করি। এ কথা শুনে আম্বরীর খুব আফসোস হলো। সে মনে মনে বলল, দূরের মেয়েদের জন্য বাইরে থেকে শিক্ষক এনে শিক্ষা দেওয়া হয়, কিন্তু ঘরের মেয়ে হওয়ার পরও তাকে ওস্তাদের কাছে বসতে দেওয়া হয় না। অবশ্য আফসোস হলেও পরবর্তীতে আম্বরীর কারণ উদ্ঘাটনে মোটেও কষ্ট হয়নি। এলিক খানের বংশের সবাই আম্বরীকে বুদ্ধি প্রতিবন্ধী মনে করত, কারণ সবসময় তার মুখে থাকত ইসলাম, দিন, পরকাল, জান্নাত, জাহান্নাম, পাপ, পুণ্য ইত্যাকার কথাবার্তা। শাহী খানদানের অন্যান্য তরুণীদের মতো আম্বরী বিলাস ব্যসনেও আনন্দ উল্লাসে মেতে থাকত না। ফলে সবাই তাকে বলতো, ওর মধ্যে আবেগ উচ্ছ্বাস নেই, রাগ অনুরাগহীন নিরামিষ ধরনের একজন নারী আম্বরী। অথচ আম্বরী ছিল খান পরিবারে যে কোনো তরুণীর চেয়ে অনেক বেশি প্রখর অনুভূতির অধিকারী, কিন্তু তার আবেগ উচ্ছ্বাস ছিল নিয়ন্ত্রিত। অশ্বারোহণ ও তীরন্দাজি ছাড়া আর কোনো কাজ ও খেলাধুলায় সে মনোযোগী ছিল না। সেই যুগে শাহী খানদানের সব মেয়েরাই অশ্বারোহণ ও তীরন্দাজিতে পারদর্শী হতো। এটাই ছিল সাধারণ রীতি, কিন্তু এ কাজে
আম্বরীর পারদর্শিতা ছিল অসাধারণ। সে পুরুষের সাথে পাল্লা দিয়ে ঘোড়া দৌড়াতে এবং ধাবমান ঘোড়ার উপর থেকে নির্ভুল লক্ষ্যবস্তুতে তীর নিক্ষেপে অসাধারণ পারদর্শিতা অর্জন করেছিল। আম্বরীর তীর কখনো লক্ষ্যভ্রষ্ট হতো না। এ ব্যাপারে তার কোনো জুড়ি ছিল না। প্রায় দিনেই সে একাকী ঘোড়া হাঁকিয়ে বাড়ি থেকে বহু দূরে চলে যেত। সেলজুকিরা মারাত্মক বিপর্যয়ের শিকার হয়েছিল। জনবল হারানোর পাশাপাশি তাদের বিপুল সংখ্যক উট, ঘোড়া ও সহায় সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছিল। কিন্তু সুলতান মাহমুদ এই বিজয়ে মোটেও নিরুদ্বিগ্ন হতে পারেননি, কারণ তিনি জানতেন সেলজুকি একটি বিশাল জনগোষ্ঠী। ছড়িয়ে ছিটিয়ে থাকা এদের লোক সংখ্যা বিপুল। তাছাড়া এলিক খানের রাজশক্তি এবং আলফতুগিন এদের সহযোগী। কাজেই যে কোনো সময় এরা একত্রিত হয়ে সীমান্ত এলাকায় আঘাত হানতে পারে। ফলে এদের উপর দৃষ্টি রাখা জরুরি। সুলতান মাহমুদ সীমান্ত রক্ষীদের নির্দেশ দিয়ে দিলেন, সীমান্ত চৌকিগুলোর টহল ব্যবস্থা আরও জোরদার করা হোক এবং যতদূর সম্ভব টহল সেনাদের সীমান্তের বাইরের পরিস্থিতি পর্যবেক্ষণের ব্যাপারে সতর্ক রাখা হোক। সুলতানের এই নির্দেশের পর সীমান্ত চৌকিগুলোর শক্তি বাড়ানো হলো, টহল জোরদার করা হলো এবং সীমান্তের বাইরেও বহু দূর পর্যন্ত গজনি সৈন্যদের টহলের নির্দেশ দেওয়া হলো। ওমর ইয়াজদানি ছিল গজনি বাহিনীর একজন কমান্ডার। 3টি সীমান্ত চৌকির দায়িত্ব ছিল তার উপর। উকেসাস ইয়াজদানির কর্মক্ষেত্র। উকেসাস নদীর একেবারে তীরবর্তী একটি চৌকিতে থাকত ওমর ইয়াজদানি। ওমর ইয়াজদানির অধীনস্থ সেনাদের জন্য সবসময় নদীর তীরে বাধা থাকত একাধিক নৌকা। নৌকা করেও তারা ওপারের অবস্থা পর্যবেক্ষণে বের হতো। কমান্ডার হিসাবে ইয়াজদানি প্রায়ই একাকী টহল দলের অবস্থা দেখার জন্য বেরিয়ে পড়ত। যাচাই করত টহল সেনারা ঠিকমতো কর্তব্য পালন করছে কি না। একদিন টহল সেনাদের পর্যবেক্ষণে বের হয়ে ওমর ইয়াজদানি দূর থেকে লক্ষ্য করল তার টহল দল ঠিকমতোই টহল দিচ্ছে। অশ্বারোহী টহল দল অবিরাম ঘোড়া হাঁকিয়ে অগ্রসর হচ্ছে। ওমর দেখল তার দৃষ্টিসীমার বাইরে ওরা গহীন অরণ্যে চলে গেছে। এটাই ছিল স্বাভাবিক। ওমর তার অধীনস্থদের কাজে আশ্বস্ত হয়ে উল্টো দিকে ঘোড়া হাঁকালো। ওমর ছিল কমান্ডার, তার কাছে তীর ধনুক রাখার দরকার ছিল না। কিন্তু ওমর এসবের ধার ধারে না। ঘর থেকে বের হলে তীর ধনুক তরবারি তার সাথে থাকবেই। ওইগুলোকে একজন সৈনিকের সার্বক্ষণিক পোশাক মনে করে ওমর। অফিসার ও সিপাহীর ভিন্নতায় বিশ্বাসী নয় ওমর ইয়াজদানি। সীমান্তের এই এলাকাটি ছিল শিকারের জন্য উপযুক্ত জায়গা। এখানে দল বেঁধে হরিণ, খরগোশ, বনগরু বিচরণ করত। ওমর ইয়াজদানি হরিণ শিকারেও ছিল পটু। প্রায় একাকী শিকার করে নিয়ে আসত হরিণ, খরগোশ ইত্যাদি। সেদিন টহল সেনাদের গতিবিধি দেখে উল্টো দিকে রওনা হতেই সামান্য দূরে তার চোখ পড়ল কয়েকটি হরিণের উপর। হরিণকে শিকার করতে হলে পিছন দিয়ে কিছুটা পথ ঘুরে অগ্রসর হয়ে আক্রমণ করতে হয়। কিন্তু হরিণগুলো হঠাৎ সেখান থেকে আরও দূরে সরে যেতে লাগল। ওমর ইয়াজদানির মনোযোগ নিবদ্ধ ছিল হরিণের প্রতি। তার খেয়াল ছিল না হরিণ তাড়া করে সেই সীমানা থেকে কতটুকু দূরে চলে এসেছে। এক পর্যায়ে তার চোখ পড়ল পাহাড়ি এলাকায়। হঠাৎ হরিণগুলো কান খাড়া করে ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে লাগলো। মনে হচ্ছে ওরা কোনো শত্রুর উপস্থিতি টের পেয়েছে। কিছুক্ষণের মধ্যেই ওমর ইয়াজদানির কানে ভেসে এলো ছোটন্ত অশ্বক্ষুরের আওয়াজ। ধীরে ধীরে ঘোড়ার পায়ের আওয়াজ আরও কাছে এগিয়ে এলো। ওমর ইয়াজদানি ঘোড়া থামালো। চতুর্দিকে দৃষ্টি ফিরিয়ে এসে দেখতে পেল একটি ধাবমান অশ্বারোহী ডানে বামে তীর চালাচ্ছে আর তার ঘোড়াটি এঁকে বেঁকে দৌড়াচ্ছে। হঠাৎ ঘোড়াটি একদিকে ঘুরে গেলে ওমর দেখল অশ্বারোহী একজন নারী এবং তাকে তাড়া করছে 4টি চিতা বাঘ। মহিলা তার ঘোড়াকে ডানে বামে ঘুরিয়ে চিতাগুলোর উপর তীর চালাচ্ছিল, কিন্তু কোনো তীরই চিতাকে আঘাত করতে পারছিল না। সেই অঞ্চলের চিতা বাঘের হিংস্রতা ছিল প্রবাদতুল্য। অন্যান্য বাঘের চেয়ে ওখানকার বাঘ ছিল অনেক বেশি শক্তিশালী ও হিংস্র। বাঘের ভয়ে ঘোড়া ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছিল, কিন্তু দৌড়াতে দৌড়াতে ঘোড়াটি ক্লান্ত হয়ে পড়েছিল। এদিকে একটি মেয়ের পক্ষে 4টি চিতাবাঘের মোকাবেলা করা ছিল অসম্ভব। দৃশ্যত চিতাবাঘের আক্রমণ থেকে মেয়েটির বাঁচার সম্ভাবনা ছিল না। পরিস্থিতির ভয়াবহতা আঁচ করে কাল বিলম্ব না করে ধনুকে তীর ভরে ওমর ইয়াজদানি তার ঘোড়া চিতার পিছনে ছুটালো। ততক্ষণে চিতা ও আক্রান্ত মেয়েটি অনেক দূর চলে গেছে, আর 2টি চিতা মেয়েটির দুপাশ থেকে ঘোড়াকে আক্রমণে উদ্যত অবস্থায়।
ওমর তার ঘোড়াকে ইশারা করতেই সেনাবাহিনীর তাজাদম প্রশিক্ষিত ঘোড়া বাতাসের আগে ছুটতে লাগল। ততক্ষণে একটি চিতা মেয়েটির ঘোড়ার পায়ে দু একটি থাবা মেরে দিয়েছে। এমন নাজুক অবস্থায় তীর চালালে তীর লক্ষ্যভ্রষ্ট হয়ে মেয়েটি আহত হতে পারে। এই আশঙ্কায় তীর না চালিয়ে ওমর ইয়াজদানি বিদ্যুৎ বেগে মেয়ের ঘোড়াকে আক্রমণকারী একটি চিতার উপরে তার ঘোড়াটি তুলে দিল। ঘোড়ার পায়ে পিষ্ট হয়ে বাঘটি পড়ে গেল। সঙ্গে সঙ্গে তার ঘোড়াকে ঘুরিয়ে ধাবমান ঘোড়া থেকে একটি চিতাকে লক্ষ্য করে তীর ছুড়ল। চিতা একটি আর্তচিৎকার দিয়ে শিকার থেকে বিচ্ছিন্ন হয়ে উল্টো দিকে দৌড়াতে শুরু করল, কিন্তু বেশি দূর যেতে পারল না। পড়ে গিয়ে ছটফট করতে লাগল। আহত দুই চিতা সঙ্গী দুজনের অবস্থা দেখে শিকার ত্যাগ করে জীবন নিয়ে পালালো। চিতার তাড়া না থাকলেও চিতার ভয়ে ভরকে যাওয়া মেয়েটির ঘোড়া বেলাগাম হয়ে পড়েছিল। সে তখনও জীবনপণ দৌড়াচ্ছে, থামার নাম নেই। ওমর ইয়াজদানি লাগামহীন হয়ে যাওয়া ঘোড়াটিকে নিয়ন্ত্রণে আনার জন্যে তার ঘোড়াকে সেই ঘোড়ার পাশে চালিয়ে দিল। এবার সে দেখতে পেল আরোহী বয়স্ক মহিলা নয়, একজন দারুণ সুন্দরী তরুণী। চেহারা ছবি দেখে মনে হয় কোনো শাহী খানদানের মেয়ে। ওমর ইয়াজদানি তরুণীর ঘোড়াকে অতিক্রম করে থাবা দিয়ে ঘোড়ার লাগামটি হাতিয়ে নিয়ে ঘোড়াটিকে থামাতে চেষ্টা করল। বহু কষ্টে সে আতঙ্কগ্রস্ত ঘোড়াটিকে থামালো, তবে আরোহী তরুণীকে মোটেও শঙ্কিত মনে হলো না। হাঁপাচ্ছিল তরুণী। এভাবে জীবন বাঁচানোর জন্য ওমর ইয়াজদানিকে ক্লান্ত কণ্ঠে কৃতজ্ঞতা জানালো তরুণী। তরুণীর কণ্ঠ শুনে ওমর ইয়াজদানি বলল, আচ্ছা, আপনি এলিক খানি? হ্যাঁ। আপনি? গজনবী। আমি গজনি বাহিনীর একজন কমান্ডার। একটি হরিণকে তাড়া করে অনেক দূরে এসে পড়েছিলাম, কিন্তু আপনার ঘোড়াকে চিতা বাগে তাড়া করতে দেখে আমি এ পর্যন্ত এসে গেলাম। আপনি কি জানেন আপনার সীমান্ত থেকে আপনি অন্য রাজ্যের কতখানি ভিতরে চলে এসেছেন? মুচকে হেসে বলল তরুণী, আপনি এখন আমাদের সীমান্তের 5 মাইল ভিতরে। আপনি আর আমি কিন্তু পরস্পর শত্রু। হ্যাঁ, শত্রু বটে, কিন্তু প্রধান শত্রু এলিক খান মারা গেছে। জীবিত অবস্থায় আমরা তার শক্তি নিঃশেষ করে দিয়েছিলাম। আপনি খানদের কোন অংশের মেয়ে? আমি শাহী খানদানের মেয়ে। এলিক খান আমার চাচা ছিলেন। আমার নাম আম্বরী। আচ্ছা, আপনি তাহলে শাহজাদি? হ্যাঁ, শাহী বংশের মেয়ে বলেই আমরা একে অন্যের শত্রু। একজন অপরিচিত তরুণীকে কোনো কড়া কথা বলতে আমার ইচ্ছে করছে না, তবে না বলেও পারছি না। শাহজাদি আম্বরী, আপনার বয়স তেমন হয়নি। এই বয়সে কে শত্রু কে বন্ধু, কার রাজনৈতিক কর্মকাণ্ড ঠিক কারটি ব্যাঠিক তা নির্ণয় করার মতো জ্ঞান আপনার হয়নি। আমি আপনাকে উপদেশ দিচ্ছি, সুলতান মাহমুদের প্রতি আপনাদের যে হিংসা ও শত্রুতা তা মন থেকে দূর করে দিন। ভবিষ্যৎ প্রজন্মকে একথা শিক্ষা দিন যে দুজন মুসলমান একে অন্যের শত্রু হতে পারে না। আমাকে আপনি শত্রুপক্ষের লোক মনে করবেন না কমান্ডার। আপনার এই উপদেশেরও আমার প্রয়োজন নেই। আপনি কি জানেন সুলতান মাহমুদকে শত্রু জ্ঞান করি না বলে আমার খানদানের লোকেরা আমাকে পাগল মনে করে? সত্যকে সত্য বলে বিশ্বাস করি এবং ন্যায়পরায়ণ সত্যপন্থী সুলতান মাহমুদকে শ্রদ্ধা করি বলেই হয়তো আজ বাঘের আক্রমণ থেকে আমাকে বাঁচানোর জন্য এক শত্রু সেনা কমান্ডারকে আল্লাহ তাআলা সীমান্তের 5 মাইল ভিতরে পাঠিয়ে আমার প্রাণ বাঁচিয়েছেন। হায় আল্লাহ, আপনি না এলে এতক্ষণে চিতাবাঘ আমাকে চিরে খেয়ে ফেলত। আমি আপনার শত্রুপক্ষের লোক। শত্রুপক্ষের লোক হওয়ার পরও আপনাদের সীমানায় অবৈধভাবে প্রবেশ করেছি। এখন আমার ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি হবে? আমি কি আপনার বন্দী? না না, আপনি বন্দী হবেন কেন? আপনি আমার কাছে সম্মানিত অতিথি, বলল আম্বরী। আপনার যদি তাড়া থাকে তবে এখন চলে যেতে পারেন। আমাকে এক্ষুনি বাড়ি ফিরতে হবে, কারণ বাড়ি থেকে বেরিয়েছি অনেকক্ষণ হয়েছে। বাড়ির লোকজন হয়তো আমাকে খোঁজার জন্য বেরিয়ে পড়েছে। আম্বরী ও ইয়াজদানি একে অন্যের দিকে তাকালো। তাদের মধ্যে পরস্পর দৃষ্টি বিনিময় হলো। পরস্পরের দিকে তাকিয়ে উভয়ে মুচকে হাসল। এরপর ঘোড়ার দিক ঘুরিয়ে ক্ষীণ আওয়াজে ইয়াজদানি বলল, খোদা হাফেজ শাহজাদি। ইয়াজদানির ঘোড়া চলতে শুরু করল। ঠিক সেই সময় ডেকে উঠল আম্বরী, দাঁড়ান। আগামীকাল কি আপনি এখানে আসতে পারবেন? আমি আগামীকাল এখানে আসব। আমাকে পাকড়াও করতে কতজন লোক আসবে? জানতে চাইল ইয়াজদানি। একথা শুনে আম্বরীর মুখ থেকে হাসি উবে গেল, মলিন হয়ে গেল তার চেহারা। আমার প্রতি অমন সন্দেহ করতে পারলেন আপনি? উদাস কণ্ঠে বলল আম্বরী। অবশ্য আমার পক্ষে আপনাকে নিশ্চয়তা দেওয়ার কোনো উপায় নেই। আমি আপনাকে ধোঁকা দিব না, একথা কিভাবে বুঝাবো? তবে একথা জেনে রাখুন,
আপনি চাইলে আমি আপনার চৌকিতেও হানা দিতে পারি। দুঃখিত, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি এই কথা বলিনি। যাক, আমি কথা দিলাম আগামীকাল আপনার জন্য এখানে আসব। ইয়াজদানি আর কালক্ষেপণ না করে ঘোড়া ছুটিয়ে দিল। ঠায় দাঁড়িয়ে ইয়াজদানির গমন পথের দিকে তাকিয়ে রইল আম্বরী। ঝুঁকি নিল ইয়াজদানি। পরদিন জীবনের ঝুঁকি নিয়ে আম্বরীকে যেখানে পেয়েছিল সেখানে এলো। আম্বরী আগে এসেই দাঁড়িয়েছিল। কুশল বিনিময়ের পর নিজ নিজ শখ, রুচি, প্রত্যাশা ও স্বপ্নের কথাই অগ্রাধিকার পেল। দীর্ঘ আলোচনায় তারা একে অন্যের আদর্শিক জীবন আদর্শে এতটাই মুগ্ধ হলো যে দুজনে মিলে ঘর বাঁধার স্বপ্ন দেখতে শুরু করলো। এভাবে সীমান্ত পেরিয়ে শত্রু রাজ্যের ভিতরে গিয়ে আম্বরীর সাথে নিয়মিত দেখা সাক্ষাৎ করতে লাগলো ইয়াজদানি। সপ্তম দিনের সাক্ষাতে ইয়াজদানি লক্ষ্য করল আম্বরীর মধ্যে আগের মতো এতটা উৎফুল্ল ভাব নেই। তার চেহারা মলিন এবং বিব্রত। কিছুক্ষণ নীরব থেকে এক পর্যায়ে আম্বরী নিজে থেকেই বলল, তোমার প্রতি ভালোবাসার টান আমাকে আজও এখানে নিয়ে এসেছে, অথচ এখন আমাদের উভয়ের জীবন ঝুঁকিপূর্ণ। গতকাল আমাকে রাজমহলে এক সেবিকা বলেছে, প্রতিদিন দীর্ঘ সময়ের জন্য বাইরে বেরিয়ে থাকার ব্যাপারটি আমার প্রতি রাজমহলের সবার মধ্যে সন্দেহের উদ্রেক করেছে। তাই আজ থেকে আমার পিছনে গুপ্তচর লাগিয়ে দেওয়া হতে পারে। এমন হলে কিন্তু আমাদের কারোরই প্রাণ বাঁচবে না। অবশ্য নিজের জীবনের ভ্রুক্ষেপ করি না আমি, কিন্তু তোমাকে নিয়ে আমার চিন্তা। একটু সতর্ক থেকো। কেউ যদি আমাদের দেখে ফেলে তবে আমি আর রাজমহলে ফিরে যাব না। যদি পালিয়ে যাওয়ার সুযোগ থাকে তোমার সাথেই চলে যাব। তুমি কি আমাকে নিয়ে যেতে প্রস্তুত আছো? প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে শত্রু রাজ্যের ভিতরে এসে তোমার সাথে সাক্ষাৎ করি কি ঠাট্টা করতে? কি মনে করো তুমি? দৃঢ় কণ্ঠে বলল ইয়াজদানি। এ ব্যাপারে আর বেশি চিন্তা ভাবনার সুযোগ পেল না ওরা। উভয়ের কানে ভেসে এলো অশ্বক্ষুরের আওয়াজ। হয়তো আমাকে অনুসন্ধানকারী লোকেরা এসে গেছে, বলল আম্বরী। ওই যে দেখো, দূরে ধাবমান 3 জন অশ্বারোহীর দিকে ইঙ্গিত করে আম্বরীর উদ্দেশ্যে বলল ইয়াজদানি। দূর থেকে বোঝা যাচ্ছিল এরা এলিক খানের রাজকীয় বাহিনীর সৈন্য। 3 অশ্বারোহীকে এদিকে আসতে দেখে দ্রুত উভয়ে নিজ নিজ ঘোড়ায় সওয়ার হলো। ততক্ষণে অনুসন্ধানী দল তাদের দেখে ফেলেছে এবং পাকড়াও করতে ঘোড়ার গতি বাড়িয়েও দিয়েছে। অবস্থা বিগতিক দেখে ইয়াজদানিকে দ্রুত ঘোড়া হাঁকানোর জন্য তারা দিল আম্বরী। ধাবমান ঘোড়া থেকে 3টি তীর ছুটে এসে 2টি আম্বরীর ঘোড়াকে আঘাত করল। ঘোড়াটি হঠাৎ হেষ্টারোপ করে লাফিয়ে উঠল। পিছন ফিরে ইয়াজদানি দেখল আম্বরীর ধরা পড়া নিশ্চিত। সে জীবনের ঝুঁকি নিয়ে তার ঘোড়ার মুখ ঘুরিয়ে আম্বরীর ঘোড়ার পাশে নিয়ে এক হাত বাড়িয়ে দিয়ে আম্বরীকে বলল তার ঘোড়ার উপর চলে আসতে। দক্ষ অশ্বারোহীর মতো আম্বরী ধাবমান অবস্থায় লাফ দিয়ে ইয়াজদানির সামনে তার ঘোড়ায় চড়ে বসল এবং নিজের ঘোড়ার লাগাম ছেড়ে দিল। ততক্ষণে পিছু ধাওয়াকারীদের দূরত্ব কমে গেছে। ইয়াজদানি এক হাতে আম্বরীকে ধরে অপর হাতে ঘোড়ার লাগাম ধরে ঘোড়াকে এমন তীব্র গতিতে এঁকে বেঁকে চালাতে লাগলো যে পিছু ধাওয়াকারীদের সাথে তার দূরত্ব মুহূর্তের মধ্যে অনেকটা বেড়ে গেল। কিছুক্ষণ এভাবে চলার পর একটি পাহাড়ের টিলা এসে গেল। ইয়াজদানি দ্রুত তার ঘোড়াটিকে পাহাড়ের উপরে নিয়ে গেল। সেই সাথে সীমান্ত পেরিয়ে এলো ইয়াজদানি আম্বরীকে নিয়ে সীমান্ত অতিক্রম করে নিজের ভূখণ্ডে চলে আসার পর আর পিছু ধাওয়া করল না খান সেনারা। তারা নিজ গন্তব্যে ফিরে গেল। ভাগ্যক্রমে গজনি সুলতানের এক শুভাকাঙ্ক্ষী মেয়ে গজনি বাহিনীর এক কমান্ডারের জীবন সঙ্গিনী হয়ে ইসলামের সেবা করার সুযোগ পেয়ে গেল, যা ছিল তার অশৈশব ও লালিত স্বপ্ন। ওমর ইয়াজদানি আর আম্বরীর বিয়ের ব্যাপারটি ছিল বছর খানিক পূর্বের ঘটনা। এই ঘটনার 1 বছর পর সুলতান মাহমুদ পুনর্বার হিন্দুস্তান অভিযানে বের হলেন। এবার তার ইচ্ছা ছিল হিন্দুস্তানের কুচক্রী হিন্দু রাজাদের কোমর ভেঙে দিয়ে হিন্দুস্তানে পরিপূর্ণ ইসলামী শাসন প্রতিষ্ঠা করা। এজন্য তিনি সেনাবাহিনীর সাধারণ সৈনিক থেকে অফিসার পর্যন্ত সবাইকে অনুমতি দিয়েছিলেন তারা ইচ্ছা করলে এই অভিযানে তাদের স্ত্রী সন্তানদের সাথে নিয়ে যেতে পারে। তিনি হিন্দুস্তানে ইসলামী শাসন প্রতিষ্ঠা করে সেখানে স্থায়ীভাবে কিছু সৈন্য রাখার জন্য এই অনুমতি দিয়েছিলেন। এবার তার প্রধান টার্গেট ছিল লাহোর। অবশ্য অন্যান্য হিন্দু রাজাদেরও শক্তি নিঃশেষ করার পরিকল্পনা ছিল, কিন্তু লাহোরের ক্ষমতাসীন নতুন রাজা তর্লোচন পাল বেশি বাড়াবাড়ি শুরু করেছে। খবর এসেছে রাজা তর্লোচন পাল তার সেনাবাহিনী কনৌজ ও মথুরার মধ্যবর্তী কোনো অজ্ঞাত জায়গায় নিয়ে গেছে এবং সে অঞ্চলে অবস্থান নিয়ে সে অন্য হিন্দু রাজাদেরকে ঐক্যবদ্ধ করে গজনি বাহিনীর বিরুদ্ধে চূড়ান্ত আঘাত হানার শক্তি সঞ্চয় করছে। সুলতানের অনুমতি পেয়ে অনেক সৈনিক, কমান্ডার ও সেনাপতি তাদের স্ত্রী সন্তানদের সাথে নিয়ে রওনা হলো।
তখন ইয়াজদানি ছিল কেন্দ্রীয় কমান্ডের অধীনে। সীমান্তের চৌকি থেকে তাকে নিয়ে আসা হয়েছিল। ওমর ইয়াজদানিকে হিন্দুস্তান রওনা হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে শুনে তার স্ত্রী আম্বরীও সাথে যাওয়ার জন্য বায়না ধরল। ইয়াজদানি কিছুতেই আম্বরীকে সাথে নিয়ে যাওয়ার পক্ষে ছিল না, কিন্তু আম্বরীর সবিনয় অনুরোধ ও উপর্যুপরি তাগাদা আর জেদের কাছে হার মেনে আম্বরীকে সাথে নিতে রাজি হল ইয়াজদানি। আম্বরীর এই সফরে যাওয়ার বায়না ধরার মধ্যে যতটা না স্বামীর সঙ্গ লাভের আকাঙ্ক্ষা ছিল, তার চেয়ে বেশি ছিল জিহাদে অংশগ্রহণের আবেগ। আম্বরী প্রায়ই ইয়াজদানিকে বলতো, আল্লাহর প্রতি আমার খুব অভিমান হয়, আমাকে কেন নারী করে দুনিয়াতে পাঠিয়েছে, নয়তো আমি তোমাদের মতো তরবারি হাতে নিয়ে বেঈমান দুশমনদের বিরুদ্ধে জিহাদ করে ধন্য হতে পারতাম। নারী হয়েও আমার আত্মা সবসময় জিহাদের ময়দানে ঘুরে বেড়ায়। ওই কাফেরদেরকেই তুমি শুধু দুশমন মনে করছো, এদের চেয়ে আরও ভয়ঙ্কর দুশমন নিজ ধর্মের লেবাসধারীরা। কারণ কাফেরদেরকে সবাই চেনে, জানে যে এরা দুশমন, কিন্তু মুসলমান বেঈমানদের অনেককেই চেনে না। এরা মুসলিম পরিচয়ে দৃশ্যত শরীদ হয়ে পাশে থাকে, কিন্তু সুযোগ মতো পিঠে খঞ্জর বসিয়ে দিয়ে বলে, আমি আঘাত করিনি, আমি তো তোমার ভাই। এ ব্যাপারটি তুমি ভালোই জানো, কারণ খানদানিভাবেই তুমি ইমান বিক্রেতা গোষ্ঠীর মেয়ে। কিন্তু আমি ভেবে অবাক হই, এমন খানদানের হয়েও তুমি বেঈমানদের বিরুদ্ধে এতটা ক্ষোভ কিভাবে পোষণ করো, বলল ইয়াজদানি। শোনো, আমার মা ছিলেন খাঁটি ইমানদার গোষ্ঠীর মেয়ে। আমার বাবা ছিলেন খান রাজবংশের ছেলে। তিনি ক্ষমতার অপব্যবহার করে আমার মাকে জোর করে বিয়ে করেছিলেন। আমার মা জীবনেও খানদের কর্মকাণ্ড সমর্থন করতে পারেননি। আমার জন্মের পর আমি যখন কিছুটা বুঝতে শিখেছি, তখনই আমার মা আমাকে বলতেন, মুসলমানদের লেবাসধারী এই এলিক খান গোষ্ঠী ইসলামের ভয়ঙ্কর শত্রু। শৈশব থেকে মা আমাকে সুলতান মাহমুদের নানা গল্প শোনাতেন। সেই শৈশব থেকে আমি সুলতান মাহমুদকে আমার আদর্শ বলে মনে করি এবং তার প্রতি শ্রদ্ধা পোষণ করি। আমি ছিলাম আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমার মা প্রায়ই বলতেন, আল্লাহ যদি আমাকে একটি পুত্র দেন, তবে তার হাতে আমি এসব ইসলামের দুশমনদের খতম করব। দুর্ভাগ্য যে আমার কোনো ভাই হয়নি। মায়ের সেই ইচ্ছা আমি পূরণ করতে না পারলে আমার বেঁচে থেকে কী লাভ। আমি স্ত্রী হিসেবে তোমার সঙ্গী হতে চাচ্ছি না, একজন নারী সৈনিক হিসেবে তোমার সাথে যেতে চাই। তুমি আমাকে নিতে না চাইলে আমি ঘোড়া চালাতে জানি, তীর নিক্ষেপে দক্ষ, কথা তুমি জানো। তোমার নেয়ার অপেক্ষা না করে আমি নিজেই সেনাদের পিছু পিছু চলে যাব। আমাকে একটা কিছু করতেই হবে ইয়াজদানি, আমাকে সেটা করতে দাও। নারী পুরুষের শক্তি, সেই শক্তি নষ্ট করে ঘরে আবদ্ধ না রেখে একে সক্রিয় রাখো, হয়তোবা কোনো সময় কাজে লাগতে পারে। অবশেষে আম্বরীও হিন্দুস্তানি কাফেলার সঙ্গী হল। কাফেলার বিস্তৃতি ছিল 2 মাইলের চেয়ে দীর্ঘ। রসদপত্রবাহী ঘোড়ার গাড়ির দীর্ঘ সারির আগে সৈন্যরা, আর এর পিছনে পালকিতে মহিলারা। দুর্ভাগ্যবশত একই কাফেলার সহযাত্রী ছিল প্রাণঘাতী কতিপয় শত্রু। এই অজ্ঞাত পরিচয় শত্রু ছিল গজনি বাহিনীর কতিপয় সেলজুকি সদস্য। এরা দীর্ঘদিন ধরে গজনি বাহিনীতে কর্মরত। কখনো তাদের কোনো কাজে সন্দেহ করার মতো কিছু ঘটেনি। তাদের বিশ্বস্ততা ছিল প্রশ্নাতীত। কিন্তু এবারের সফরের কিছুদিন আগে এদের বিশ্বস্ততায় চির ধরে। ভিতরে ভিতরে এরা সাংঘাতিক বেঈমান হয়ে ওঠে, কিন্তু এই ব্যাপারটি ধরা পড়ার মতো কোনো কর্মকাণ্ড কারো চোখে পড়েনি। প্রায় বছরখানেক আগে রজব ভাই নামের এক সেলজুকি কমান্ডার একজন সেলজুকি মেয়েকে বিয়ে করে। তার মতো আরেক সৈনিকও একই সময়ে আরেক সেলজুকি মেয়েকে বিয়ে করে নিয়ে আসে। এই দুজনের বিয়ের পর ধীরে ধীরে সেলজুকি সৈন্যরা একটি জায়গায় বাসভবনের স্থান করে নেয়। কেউ জানত না এই 2 সেলজুকি সৈনিকের কাছে স্ত্রী পরিচয়ে 2 তরুণীকে পুরস্কার স্বরূপ পাঠানো হয়েছে। এরা পছন্দ করে তাদেরকে বিয়ে করে নিয়ে আসেনি। একবার কমান্ডার রজব ভাই ও তার এক স্বগোত্রীয় সঙ্গী একসাথে তাদের পরিবার পরিজনের সাথে ছুটি কাটাতে বুখারার পাহাড়ি এলাকায় গেল। ছুটিতে যাওয়ার পর সেলজুকি গোত্রের নেতৃস্থানীয় লোকেরা এবং একজন দরবেশ লেবাসধারী ব্যক্তি তাদের সাথে সাক্ষাৎ করতে এলো। সাক্ষাতে নানা কথাবার্তার পর দরবেশ কমান্ডার রজব ভাই ও তার সঙ্গীর সামনে গোত্রপ্রেমের প্রসঙ্গ উত্থাপন করে সেলজুকিদের বিরুদ্ধে গজনি বাহিনীর লড়াই ও সেলজুকিদের নির্মমভাবে হত্যা করার বিষয়টি এমন জ্বালাময়ী ও হৃদয় বিদারক ভাষায় বর্ণনা করল যে স্বগোত্রীয় ভাইদের করুণ মৃত্যুতে তাদের চোখে পানি এসে গেল এবং হত্যাকারী গজনি বাহিনীর বিরুদ্ধে তাদের রক্ত টকবগিয়ে উঠল। কমান্ডার রজব ক্ষোভে দুঃখে বলল, সে আর গজনি বাহিনীতে ফিরে যাবে না। না,
তোমার এমনটি করা উচিত হবে না, এটা হবে কাপুরুষতা, বলল দরবেশ ব্যক্তি। তোমাকে সেলজুকি ভাইদের হত্যার প্রতিশোধ নিতে হবে। প্রতিশোধ নেওয়ার জন্যেই তোমার গজনি বাহিনীতে থাকা উচিত। এবার গিয়ে মাহমুদকে আমরা খুন করে ফেলব, উত্তেজিত কণ্ঠে বলল কমান্ডার রজব ভাই। তাতে তেমন কোনো লাভ হবে না, বলল একজন নেতৃস্থানীয় লোক। তোমাদের কি করতে হবে সেটি আমরা তোমাদেরকে বলে দিচ্ছি। তোমাদের গজনি বাহিনীতে যত সেলজুকি আছে অতি গোপনে সবাইকে তোমাদের দলে ভেড়াবে। তারা যখন নির্ভরযোগ্য হয়ে উঠবে ও তোমাদের প্রতি পূর্ণ আস্থাশীল হয়ে উঠবে, তখন তোমাদের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে তাদেরকে জানাবে। তোমরা প্রশিক্ষিত যোদ্ধা, যুদ্ধের ব্যাপারে তোমরাই অভিজ্ঞ। হিন্দুস্তানের যুদ্ধের ময়দানে সুলতান মাহমুদকে ধোঁকা দিতে হবে, তার সেনাবাহিনীকে ধ্বংস করে দিতে হবে। সুলতান মাহমুদ থাকলো কি মরল তাতে কিছু যায় আসে না। মাহমুদ আগামী কিছুদিনের মধ্যেই হিন্দুস্তানে অভিযান চালাবে। সেই অভিযানে নিশ্চয়ই তোমরা থাকবে। তোমরা তখন হিন্দু বাহিনীর সাথে মিলে গজনি বাহিনীকে পেছন থেকে আক্রমণ করে নিঃশেষ করে দিতে পারো। কিন্তু হিন্দুস্তানে গিয়ে আমরা হিন্দুদের সাথে কিভাবে যোগাযোগ করব? আমরা তো কেউ হিন্দুস্তানের ভাষাই জানি না, উদ্বিগ্ন কণ্ঠে বলল রজব ভাই। সেই ব্যবস্থা তোমাদের নাগালের মধ্যে আছে, বলল দরবেশরূপী ব্যক্তি। গজনিতেও এই কাজের বহু লোক রয়েছে। এরা হলো সেই সব হিন্দু যাদেরকে প্রতিটি যুদ্ধের পর গজনি বাহিনী পাকড়াও করে গজনি নিয়ে এসেছে। এদের বাছাই করে মাহমুদ দুটি সেনা ইউনিট গঠন করেছে। তাছাড়া বিপুল সংখ্যক হিন্দু সরকারের বিভিন্ন বিভাগে কাজ করছে। গ্রেফতারকৃত হিন্দুদের একটি উল্লেখযোগ্য অংশকে গজনির বিত্তশালীরা দাস হিসেবে কিনে নিয়ে ব্যক্তিগত কাজে ব্যবহার করছে। আমরা তোমাদেরকে এমন কয়েকজন হিন্দুর সাথে পরিচয় করিয়ে দিব যারা তোমাদের ব্যক্তিগত কর্মচারী কিংবা কোচওয়ান হিসাবে সেনাবাহিনীর সাথেই থাকবে। এরা মুসলিম পরিচয় ধারণ করবে, কিন্তু বাস্তবে তারা নিষ্ঠাবান হিন্দু। এরাই হিন্দুস্তানে সব প্রয়োজনে তোমাদের পথ প্রদর্শক হিসেবে কাজ করবে। এরা হিন্দু সেনাদের সাথে তোমাদের যোগাযোগ করিয়ে দেবে। আমরা তাদেরকে এই পরিমাণ ধনসম্পদ দেব যা তারা জীবনে পাবে তো দূরের কথা, কল্পনাও করতে পারে না। তাদের সবচেয়ে বেশি প্রাপ্তি হলো তারা গোলামীর জীবন থেকে মুক্তি পেয়ে নিজের জন্মভূমিতে ফিরে যেতে পারবে। যুদ্ধের ময়দানে তোমরা এমন পরিস্থিতি সৃষ্টি করবে যে গোটা গজনি বাহিনী হিন্দুদের সহজ আক্রমণের শিকার হয়ে যায়। তোমরা মাহমুদের যুদ্ধ কৌশল জানো, বলল আরেক নেতৃস্থানীয় ব্যক্তি। মাহমুদের আক্রমণ কৌশল অনেক জায়গা নিয়ে হয়ে থাকে। সম্মুখভাগে সে খুবই সামান্য সৈন্য রাখে। অধিকাংশ সৈন্যকে ডানে বামে ছড়িয়ে দিয়ে শত্রুপক্ষকে ডানে বামে এবং পিছন দিক থেকে আক্রমণ করে। মাহমুদ শত্রুপক্ষকে এগিয়ে আসতে বাধ্য করে। তার গেরিলা যোদ্ধারা রাতের বেলায়ও শত্রুপক্ষকে স্বস্তিতে থাকতে দেয় না। এবার মাহমুদের যুদ্ধ কৌশলের প্রতি তোমরা সতর্ক দৃষ্টি রাখবে। তার পরিকল্পনার কথা আগেই হিন্দুদের জানিয়ে দেবে। মাহমুদ যদি কোথাও ফাঁদ তৈরি করে তবে তা যথাসময়ে তোমরা হিন্দু বাহিনীকে জানিয়ে দিবে। তোমরা তো আগেই জানতে পারবে এবার যে সেনাপতি তার সাথে যাচ্ছে সে কতটুকু জানো ও অভিজ্ঞ। তোমরা হয়তো জানো আবু আবদুল্লাহ আল তাই সুলতান মাহমুদের ডান হাত। ইতিহাসে আলতাইয়ের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ভবিষ্যতে মানুষ যখন মাহমুদের নাম উচ্চারণ করবে, পাশাপাশি সেনাপতি আবু আবদুল্লাহ আল তাইয়ের নামও স্মরণ করবে। যুদ্ধের ময়দানে যদি সুযোগ পাও তাহলে আল তাইকে খুন করে ফেলবে। হত্যার ক্ষেত্রে দূর থেকে তীর ব্যবহার করবে, তবে কিছুতেই যাতে ধরা না পড়ো। ধরা পড়লে কিন্তু আমাদের সব পরিকল্পনা ধূলিসাৎ হয়ে যাবে। এজন্যই আমরা সুলতান মাহমুদের হত্যার ব্যাপারে কোনো কথা বলি না, বলল দরবেশরূপী ব্যক্তি। কারণ তাকে আমরা গজনি থেকে হাজারো মাইল দূরে হিন্দুস্তানের ভিতরে হিন্দুদের হাতে শোচনীয়ভাবে পরাজিত করতে চাই। আমরা চাই গজনি বাহিনীর শক্তি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাক এবং বেঁচে থাকা গজনির সকল সৈন্য হিন্দুদের হাতে বন্দী হোক, আর চরম পরাজয়ের গ্লানি নিয়ে মাহমুদ হিন্দুদের হাতে গ্রেফতার হয়ে লাঞ্ছনার শিকার হোক। তোমরা কি জানো এমনটি ঘটাতে পারলে এরপর গজনির রাজত্বের অধিকারী হবে সেলজুকিরা? তোমরা কি অনুভব করতে পারো না সেলজুকি একটি বিরাট শক্তি? দেখবে বুখারা থেকে হিন্দুস্তান পর্যন্ত গোটা অঞ্চল সেলজুকি রাজত্বের আওতায় চলে আসবে। গভীর আবেগ ও উচ্ছ্বাসে বলল দরবেশ। সেলজুকি রাজত্ব প্রতিষ্ঠিত হলে তোমরাই হবে সেনাপতি ও ডেপুটি সেনাপতি, বলল আরেকজন। আমরা এমন দুজন মেয়েকে তোমাদের স্ত্রী হিসেবে দিচ্ছি। এ ধরনের মেয়ে সাধারণত রাজা বাদশাদের ঘরে শোভা পায়। তাছাড়া তোমাদের জন্য বরাদ্দ রয়েছে বিপুল ধনসম্পদ। প্রথমত কমান্ডার রজব ভাই ও তার সঙ্গীর মধ্যে জাতীয়তাবোধ উস্কে দেওয়া হলো। এরপর গজনি সেনাদের হাতে সেলজুকিদের নিহত হওয়ার ঘটনাটিকে
চরম নৃশংস কাহিনী বানিয়ে তাদেরকে গজনী বাহিনীর বিরুদ্ধে খেপিয়ে তোলা হলো। সেই সাথে তাদের সামনে হাজির করা হলো দুজন অপরূপ সুন্দরী যুবতী। উপজাতি সেলজুকি বংশের কোনো যুবকের পক্ষে এমন শিক্ষিত ও অভিজাত মেয়েকে বিয়ে করার বিষয়টি কল্পনা করার সাধ্যেও ছিল না। সুন্দরী দুই যুবতীকে দেখে রজব ও তার সঙ্গীর চোখ ছানা ভরা। তাদের সামনে এত অর্থ সম্পদ রাখা হলো যে এত বিপুল সোনাদানা একত্রিত করার কথা তারা কল্পনাও করতে পারেনি। সেই সাথে বিশাল সালতানাতে সেলজুকিদের সেনাপতি ও ডিপুরি সেনাপতি হওয়ার বিষয়টি কমান্ডার হিসেবে তাদের কাছে এতটাই লোভনীয় ছিল যে বিষয়টি তারা কেবল স্বপ্নে ভাবতে পারত, কিন্তু কোনোদিন বাস্তবে রূপ লাভ করার সম্ভাবনা ছিল না। কিন্তু সেলজুকের সালতানাত হলে এমন অধরা স্বপ্নই তাদের হাতে মুঠোয় ধরা দিবে, এই ভাবনায় তারা উৎসাহী হয়ে উঠল। এর পরের ঘটনা খুবই দ্রুত ঘটতে শুরু করল। ছুটি সংক্ষিপ্ত করে সুন্দরী স্ত্রী সাথে নিয়ে কমান্ডার রজব ভাই ও তার সঙ্গী কমান্ডার ফরিদ সেলজুকি গজনী সেনাবাহিনীতে ফিরে এলো। অল্প দিনের মধ্যেই তারা কর্মরত সেলজুকিদেরকে সুলতান মাহমুদের বিরুদ্ধে সুকৌশলে খেপিয়ে তুলতে সক্ষম হলো। আসলে সেলজুকিদেরকে সুলতান মাহমুদের বিরুদ্ধে খেপিয়ে তোলার পেছনে কমান্ডার রজব ও ফরিদের চেয়ে তাদের স্ত্রী পরিচয়দানকারী ইহুদিদের হাতে প্রশিক্ষণপ্রাপ্ত দুই সুন্দরীর ভূমিকাই ছিল বেশি। রজব ও ফরিদের স্ত্রী বাছাই করে করে এক একজন সেলজুকি সৈন্যকে তাদের খালি ঘরে দাওয়াত দিয়ে নিয়ে আসত এবং তাদের রূপ সৌন্দর্যের ঝলক দেখিয়ে নগদ সোনাদানা, ক্ষমতা ও জায়গা জমির লোভ দেখিয়ে সহজেই তাদের ফাঁদে আটকাতে সক্ষম হতো। দুই সুন্দরী সেলজুকি সৈন্যদের ডেকে